সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব হলো আমাদের সাধারণ জ্ঞান। এখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলো নিয়ে কয়েকটি সাধারণ জ্ঞান আছে যেগুলো আপনাদের চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে। আমি সেই সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের পরীক্ষা হলে এগুলো আসে, এগুলো পরীক্ষায় আসে যে এক কথায় উত্তর দিন, এরকম যে সোনারগাঁও এর পূর্ব নাম কি, যে সোনারগাঁয়ের আগে নাম কি ছিল, যে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁয়ের প্রাচীন নাম সুবর্ণগ্রাম। 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন এটি প্রতিষ্ঠা করেন। যে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন এটা প্রতিষ্ঠা করেছিলেন। সুবর্ণগ্রাম এটা প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম জয়নুল সোনারগাঁও এর বর্তমান নাম জয়নুল লোকশিল্প জাদুঘর বা সংগ্রহশালা। এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁয়ের প্রাচীনতম নাম সুবর্ণগ্রাম। 1975 সালে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন এটি প্রতিষ্ঠা করেন। যে লোকশিল্প জাদুঘর যেটাকে লোকশিল্প জাদুঘর এটা প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম জয়নুল লোকশিল্প জাদুঘর ও সংগ্রহশালা, এটার বর্তমান নাম। তারপরে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে মোস্তফা হারুন কুদ্দুস হিলি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি চিরজাগ্রত রাখতে নির্মাণ করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি চির জাগ্রত রাখতে এটি নির্মাণ করা হয়। এবং ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতিকে মোস্তফা হারুন কুদ্দুস হিলি। তার নাম কি? মোস্তফা হারুন কুদ্দুস হিলি, ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর। 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ 4 অক্টোবর গণপরিষদ উত্থাপন হয় এবং গৃহীত হয় 12ই অক্টোবর, এবং এটা কার্যকর হয় 12ই নভেম্বর এবং কার্যকর হয় 16ই ডিসেম্বর। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। 4 অক্টোবর গণপরিষদ উত্থাপন করা হয় এবং 12ই নভেম্বর 1972 সালে 12ই নভেম্বর এটা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর এটি কার্যকর করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান। রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? 1972 সালের 16ই ডিসেম্বর। এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান। বিটিআরসি এর পূর্ণরূপ কি? বিটিআরসি এর পূর্ণরূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বিটিআরসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, হলো বিটিআরসি এর পূর্ণরূপ। এরপরে আমার যে সাধারণ জ্ঞানগুলো আছে সেটা হলো একনেক। একনেকের পূর্ণরূপ কি? একনেক অর্থ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক হলো এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা হলো একনেকের পূর্ণরূপ। কসবোর রাজধানীর নাম কি? কসবোর রাজধানীর নাম প্রিস্টিনা। যে পরীক্ষায় এসেছিল সেই পরীক্ষার এই প্রশ্নটা এসেছিল যে কসবোর রাজধানীর নাম কি? কসবোর রাজধানীর নাম প্রিস্টিনা। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? যে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দী বা যুদ্ধহত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণের মানদণ্ড নির্ধারণে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি। তাহলে জেনেভা কনভেনশন কি? জেনেভা কনভেনশন হলো যুদ্ধবন্দী বা যুদ্ধহত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণের মানদণ্ড নির্ধারণে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি। 22 আগস্ট 1864 সালে এটি প্রথম স্বাক্ষরিত হয়। এই জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় প্রথমে 22 আগস্ট 1864 সালে। এটি প্রথম স্বাক্ষরিত হয়। পরবর্তীতে 1906 সালে, 1929 সালে এবং 1949 সালে এটা পরিমার্জন করা হয়। তাহলে জেনেভা কনভেনশন সম্পর্কে আমরা জানতে পেলাম। এরপরে প্রথম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়? প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। আর 1896 সালে আধুনিক অলিম্পিকের জন্ম হয়। 1896 সালে আধুনিক অলিম্পিকের জন্ম হয়। যে প্রথম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়? প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে। আর 1896 সালে আধুনিক অলিম্পিকের জন্ম হয়। CEDAW এর পূর্ণরূপ কি? এটা পূর্ণরূপ কনভেনশন অন দ্য
এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন, CEDAW এর পূর্ণরূপ কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন। টু দ্য লাইট হাউস বইটির রচয়িতাকে, টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা হলো ভার্জিনিয়া উলফ। নাম উলফ হলেন টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা। 1927 সালে এটি একটি উপন্যাস হিসেবে প্রকাশিত হয়। টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা কে? ভার্জিনিয়া উলফ হলেন টু দ্য লাইট হাউস বইটির রচয়িতা, এবং 1927 সালে এটি উপন্যাস হিসেবে প্রকাশিত হয়, কিন্তু ইংরেজি উপন্যাস। মেট্রোলজি কি? মেট্রোলজি হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। মেট্রোলজি কি? মেট্রোলজি হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। বিশেষ করে মেট্রোলজি হচ্ছে আবহাওয়া বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের যেই শাখায় বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে মেট্রোলজি বলে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম কোষ বিভাজনকালে ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল সুতার মতো যেই গঠন জীবের বংশগতির বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। 23 জোড়া ক্রোমোজোম মানুষের প্রতিটি দেহকোষে রয়েছে, এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। মধ্যযুগের গৌরনগরী অংশ হিসেবে বাংলাদেশের কোন জেলা অবস্থিত? মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় গৌরনগরীর অংশবিশেষ পড়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় গৌরনগরীর অংশবিশেষ পড়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাপত্র গৃহীত হয়। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালককে? লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। এ লং ওয়াক অফ ফ্রিডম কার লেখা? নেলসন ম্যান্ডেলা লেখা এ লং ওয়াক অফ ফ্রিডম। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কতটি? বাংলাদেশের জাতিসংঘের বর্তমানে সদস্য সংখ্যা 193টি। এছাড়াও আরও 2টি সহযোগী সদস্য রয়েছে। জাতিসংঘের বর্তমান সদস্য কত? 193টি, আরও 2টি সহযোগী সদস্য রয়েছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন? শফিকুল ইসলাম হীরা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন শফিকুল ইসলাম হীরা। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।